আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার ইভেলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের 3 দিনের রিমান্ড মঞ্জুর। পঞ্চম শ্রেণী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মতো অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদেরও সপ্তাহে 2 দিন ক্লাস নেওয়ার নির্দেশনা পৌঁছেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অবশেষে সিলেট নগরীর আম্বরখানা শাহিদগাঁ কুমারপাড়া ও নায়রপুল টিলাগড় সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সিসিক। সহজের 2 রাস্তা সংস্কারে সিটি কর্পোরেশনের ব্যয় হবে 22 কোটি টাকা। এক সপ্তাহ পরে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা আবারও নামল 40-এর নিচে। নতুন আক্রান্ত শনাক্ত 1900। সিলেটে করোনা শনাক্তের হার ফের নেমেছে 5%-এর নিচে। 3 জনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত 38 জন। করোনায় কষ্টে থাকা অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জোহান ফয়সাল ফাউন্ডেশন। মানকাডিং রানআউটে সিলেটের মাঠে অবশেষে বাংলাদেশের যুবাদের বিপক্ষে জয় পেল আফগানিস্তান অনূর্ধ্ব-19। 5 ম্যাচের টুর্নামেন্টে 3-1 এগিয়ে আছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগ করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ওয়াহিদুল ইসলাম। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসামিদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর 2টার দিকে তাদের আদালতে হাজির করে আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর 2:30টার দিকে আসামিদের তোলা হয় আদালতে। এর আগে দুপুর 1টায় র্যাব সদর দপ্তর থেকে রাসেল দম্পতিকে র্যাবের সাদা প্রাইভেট কারে করে গুলশান থানায় আনা হয়। সেখান থেকেই পরে নেওয়া হয় আদালতে। বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভেলির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে বিকেল 5টা 20 মিনিটে এই দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর র্যাবের সাদা গাড়িতে করে তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানেই চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। বুধবার রাত 12টা 20 মিনিটের দিকে আরিফ বাকের নামে ইভেলির এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পুরোপুরি অর্থ পরিশোধ করা হয়। পণ্যগুলো 7 থেকে 45 কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভেলির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়। সর্বশেষ গত 5 সেপ্টেম্বর যোগাযোগের মাধ্যমে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এতে আরও বলা হয়, এক পর্যায়ে ইভেলি পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর 9 সেপ্টেম্বর ইভেলির ডানভন্ডির অফিসে যান। এ সময় এমডি রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করেন। এক পর্যায়ে অফিসের ভেতরে অবস্থান করা রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান। ভয়ভীতি ও হুমকি সহ তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। এতে তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে দিন যাপন করছেন এবং পণ্য বুঝে না পাওয়ায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকদিন ধরেই ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। গত 14 সেপ্টেম্বর সচিবালয়ে এক সভায় ইভেলি, অরেঞ্জ সহ 10টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান 2 কর্মকর্তাকে গ্রেফতার করে র্যাব। পঞ্চম শ্রেণী ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মতো অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদেরও ক্লাস সপ্তাহে 2 দিন নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তে গত 12 সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে ক্লাস শুরু হয়। শুরুতে পঞ্চম শ্রেণী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন এবং অন্য শ্রেণীগুলোর ক্লাস সপ্তাহে একদিন করে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল সরকার। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম নিয়ে নতুন আদেশে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী 20 সেপ্টেম্বর থেকে সারা দেশের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে। নির্দেশনায় বলা হয়, শনিবার ও বুধবার নবম শ্রেণী এবং রবিবার ও বুধবার অষ্টম শ্রেণীর ক্লাস নেওয়া হবে। এছাড়াও সোমবার সপ্তম শ্রেণী এবং মঙ্গলবার ষষ্ঠ শ্রেণীর ক্লাস হবে। সিলেট নগরীর ব্যস্ততম দুটি সড়ক আম্বরখানা শাহিদগাঁ টিলাগড় ও নায়ারপুল টিলাগড় সড়ক প্রতিদিন অসংখ্য হালকা যানের পাশাপাশি মালবাহী ভারী যানবাহনও চলাচল করে এই রাস্তা দুটি দিয়ে। কিন্তু নগরীর সকল রাস্তা সংস্কার হলেও কেবল বেহাল থাকে এই দুটি রাস্তা। সড়ক ও জনপথের মালিকানাধীন রাস্তা দুটির উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের সাথে চলে আসছে দড়ি টানাটানি। ফলে খানাখন্দে ভরা এই ব্যস্ততম রাস্তা দুটি হয়ে পড়েছে যান ও জনসাধারণের চলাচলের অনুপযোগী। কিন্তু স্বস্তির খবর হচ্ছে, এবার দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নাগরিক দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক দুটির সংস্কারের কাজে হাত দিতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট নগরীর সড়ক সম্প্রসারণ এবং ড্রেন পুনর্নির্মাণ ও সংস্কারের আওতায় আম্বরখানা শাহিদগাঁ টিলাগড় এবং নায়ারপুল টিলাগড় সড়ক সম্প্রসারণ করে সিসিক রাস্তার উভয় পাশে 3 ফুট করে 6 ফুট প্রশস্ত করা হয়। রাস্তার উভয় পাশে নির্মাণ করা হয় নতুন ড্রেন, কিন্তু মূল রাস্তা সড়ক ও জনপদের মালিকানাধীন হওয়ায় তা সংস্কার থেকে বিরত থাকে সিসিক। সহজ কর্তৃপক্ষ দীর্ঘদিন সড়ক দুটি সংস্কার করেনি, ফলে ওই দুই রাস্তা যান ও জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হয় ছোট বড় খানাখন্দ, অনেক স্থানে গভীর গর্তেরও সৃষ্টি হয়। রাস্তার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতাও ভোগান্তির শিকার হতে হয় জনসাধারণকে। এই দুর্ভোগ নিরসনে নগরবাসী দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন। কাজ হয়েছে সুন্দর, সরকারি কাজ হয়েছে সুন্দর লাগছে, আমরা ভালো লাগছে। কিন্তু ওই যে রাস্তার যে বাঙ্গা সিঙ্গা চলে এগুলোতে সংস্কার হয় তাহলে আমরা এলাকাবাসীর মানে খুব সুবিধা হয়, বুঝেন। আর যে এই যে রাস্তার মাঝে মেঘ বৃষ্টি এলে আটুমিয়া পানি হয়ে যায়, অনেক সময় সেঞ্জি আটকে যায়, মোটরসাইকেল আটকে যায়, রিক্সা আটকে যায়, মহিলা লইয়া যেতে পারে না। এগুলো দিয়ে আপনার যদি সিটি কর্পোরেশন থেকে যদি কাজগুলো হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে। যে আমরা গাড়িগুলো চালাইতেছি বুঝছেন নি, আমরা চালাইতে পারি না, রাস্তা ভাঙ্গা বুঝছেন নি। এই রাস্তাগুলো আপনারা ঠিক করে দিন না, আমরা ঠিকভাবে গাড়ি চালাইমু, পাড়ার রাস্তা আমরা চালাইতে পারি না। আপনারা ভালো করে একটু রাস্তাঘাট ঠিক করে দিন, আমরা কীভাবে চালাইতাম গাড়ি, রাস্তা ভাঙ্গা। নগরবাসীর দাবির প্রেক্ষিতে সড়কটির মালিক সড়ক ও জনপথ এমন অজুহাত দেখিয়ে হাত গুটিয়ে বসেছিল সিটি কর্পোরেশন। আর সহজের সোজাসাপটা জবাব, ফান্ড নেই, ফান্ড আসলে কাজ হবে। সরকারি দুই প্রতিষ্ঠানের এই দড়ি টানাটানিতে পড়ে নগরবাসীর দুর্ভোগ যেন বেড়েই চলছিল। এর মধ্যে বৃহস্পতিবার বাজেট ঘোষণাকালে সুসংবাদ দিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। জানালেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে সহজের মালিকানাধীন এই দুটি সড়ক সংস্কার করে দেবে সিসিক। এতে স্বস্তি মিলে নগরবাসীর মনে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আরও জানান, নগরীর ভেতরের সড়ক হলেও এই দুটির মালিক সহজ। নগরীর ভেতরে সহজের যেসব রাস্তা রয়েছে সেগুলোর মালিকানা সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিতে কয়েকবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। আবার সড়ক ও জনপথ সময়মতো সড়ক সংস্কার না করায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। সহজের খামখেয়ালিপনার দায় নিতে হয় সিটি কর্পোরেশনকে। মানুষ সিটিকেই গালমন্দ করে, তাই বাধ্য হয়ে সড়ক দুটি সংস্কারের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। আমি আশা করতেছি ধরেন 15 দিনের মধ্যেই পানি লাইনটা শেষ হয়ে যাবে, এটা বোরিং করে নিয়ে, আর ওইটা করতে 1 সপ্তাহ লাগবে না। কারণ ওইটা শেষ হইলে পরে আমরা এর ভিতরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা এই পানির লাইন করে এটা ঠিক করবো, এরপরে গ্রাউন্ডিং করে যখন বসবো বৃষ্টিতে কিন্তু কম্প্যাক্ট হবে ভালো। তারপরে যেদিন রোদ্রতা হয়ে এক রাইতেই 1 দিনে বা 2 দিনে আমরা এটা শেষ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সওজের মালিকানাধীন নগরীর আম্বরখানা শাহী ঈদগাহ, কুমারপাড়া নায়রপুল এবং নায়রপুল মীরাবাজার শিবগঞ্জ টিলাগড় সড়ক দুটির কাজ অ্যাসফল্টের মাধ্যমে করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সড়ক দুটি সংস্কারে ব্যয় হবে 22 কোটি টাকা। শিগগিরই কাজ শুরু হবে। কাজ শেষ হলে জনদুর্ভোগ কমবে। এক সপ্তাহ পরে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা আবারও 40-এর নিচে নামল। গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 38 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত 10 সেপ্টেম্বর মৃত্যু 40-এর নিচে নেমে এসেছিল। সেদিনও 38 জনের মৃত্যুর তথ্য জানানো হয়, যা ছিল 93 দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ 9 জুন এর চেয়ে কম 36 জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়। এদিকে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1907 জন, বিপরীতে সুস্থ হয়েছেন 3919 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে 29,756 নমুনা পরীক্ষায় শনাক্ত হন 1907 জন, যাতে দৈনিক শনাক্তের হার 6.41%। এ নিয়ে মোট শনাক্ত হলেন 15,40,110 জন। শনাক্তের মোট গড় হার 16.40%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী 13 জন এবং পুরুষ 25 জন। এ নিয়ে মোট মৃত্যু 27,147 জনের। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,919 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,93,365 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও নেমে এসেছিল 5%-এর নিচে। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়তে থাকে। জুলাই মাস জুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। টানা 96 দিন পর বৃহস্পতিবার করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল সিলেট, কিন্তু 24 ঘন্টা পর সিলেট ফের মৃত্যুর মিছিলে সামিল হয়েছে। মারা গেছেন আরও 3 জন। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 38 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় 3 জন করোনা রোগী মারা গেছেন। তাদেরকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন 1140 জন। এর মধ্যে ওসমানীতে 114 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 949 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 47 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 38 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন 19 জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের 14 জন ও হবিগঞ্জের 5 জন রয়েছেন। সুনামগঞ্জের কোনো করোনা রোগী পাওয়া যায়নি। 789 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 4.82%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,170 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,757 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,345 জন। সুনামগঞ্জে 6,217 জন, মৌলভীবাজারে 8,012 জন ও হবিগঞ্জে 6,596 জন রয়েছেন। শনাক্তের তালিকায় সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 186 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 47,337 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, বর্তমানে 103 জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মহামারী করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জোহান ফয়সাল ফাউন্ডেশন। বৃহস্পতিবার সিলেট নগরীতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিকেল 4টায় নগরীর বন্দরবাজারস্থ সুরমা মার্কেটের সামনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইতালি প্রবাসী জোহান ফয়সালের সার্বিক সহযোগিতায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ও তরুণ সমাজসেবক মোহাম্মদ শাহ আলম, আতিকুর রহমান শাহিন ও তাজুল ইসলাম। শেষ করব বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব ক্রিকেটের খবর দিয়ে। জয়ের জন্য বাংলার যুবাদের প্রয়োজন 34 বলে 20 রান। 8 নম্বরে নামা উইকেটকিপার তাহজিব একাই লড়ছিলেন বাংলাদেশের হয়ে, ছুঁয়ে ফেলেছিলেন 50 ল্যান্ডমার্কও। বিপত্তি বাঁধল তখনই। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা শেষ ব্যাটসম্যান মুশফিককে মান কাটিং করে রান আউট করেন আফগান অধিনায়ক স্পিনার খারোটে। আর এর মধ্য দিয়ে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম জয় পেল আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। খারোটে যখন স্টাম্পে উইকেট ছোঁয়ান, তখন ব্যাটসম্যান মুশফিক ক্রিজের বাইরে। বোলারের আবেদনের প্রেক্ষিতে আম্পায়ারও উঁচিয়ে দিলেন আঙুল। জমে ওঠা একটা ম্যাচের অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তি হলো এমন আউটের মাধ্যমে, যার ফলে সিলেট সফরে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল আফগানিস্তান।
ক্রিকেটে মান কাটিং আউটের পক্ষে বিপক্ষে যুক্তিতর্কের শেষ নেই। এবার নতুন করে যোগ হলো আফগানদের নাম। কিছুদিন আগে আইপিএলের এক ম্যাচে ভারতীয় স্পিনার রবিচন্দ্র আশ্বিন ইংল্যান্ডের জস বাটলারকে এভাবে আউট করলে পুরো ক্রিকেট বিশ্বই তখন সমালোচনায় মুখর হয়। ভদ্রলোকের খেলা ক্রিকেটীয় আচরণের বাইরে হলেও এই আউট বৈধ হিসেবেই গণ্য করা হয়। 2003 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এমন এক সুযোগ পেয়েও নন স্ট্রাইকে থাকা শেষ ব্যাটসম্যান ওমর গোলকে আউট করেননি বাংলাদেশের মোহাম্মদ রফিক, শুধু সতর্ক করেই ছেড়ে দেন। রফিকের এই আচরণ সে সময় খুব প্রশংসিত হলেও ম্যাচ জিততে পারেনি টাইগাররা। ইনজামাম একাই জিতিয়ে দেন পাকিস্তানকে। আজকের দিনে আফগানদের মতো মানকাট আউট করলে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 3 বছরেই প্রথম জয়ের স্বাদ পেত বাংলাদেশ। সিলেটে 5 ম্যাচ সিরিজের চতুর্থ যুব ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে 211 রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। হাফ সেঞ্চুরি করেন আফগান ব্যাটসম্যান বিলাল আহমেদ। 88 বলে 3-4 ও 4 ছক্কায় 60 রান ইনিংস খেলে সাজগড়ে ফেরেন বিলাল। এরপর বাংলাদেশের বোলাররা দাঁড়াতে দেননি কাউকেই। 50 ওভার শেষে 8 উইকেটে 210 রানে শেষ হয় আফগান যুবাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশের যুবারা। 2 ওপেনার মফিজুল ইসলাম রবিন ও ইফতেখার হোসেন মাত্র 8 ওভারেই তুলে ফেলেন 50 রান। দুজনেই উইকেটের চারপাশে খেলছিলেন দারুণ সব শট। দলীয় 52 রানে আফগান পেসার ফয়সাল খান তুলে নেন ইফতির উইকেট। 18 রান করে আউট হন তিনি। তারপরের ওভারে ইজাহারুল্লাহর শিকার হন 26 রান করা নবীন। তারপর যেন ঘূর্ণিঝড় বয়ে যায় টাইগার যুবাদের ব্যাটিং অর্ডারে। 11 ওভার শেষে 56 রানে 2 উইকেট থেকে 21 ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 107 রানে 6 উইকেট। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান আজমুল্লাহ ফেরেন 0 রানে। উইকেটকিপার তাহজিবুল ইসলামকে নিয়ে এরপর হাল ধরার চেষ্টা করেন আগের ম্যাচে 20 বলে 32 রানের ঝড়ো ইনিংস খেলা আবদুল্লাহ আল মামুন। তবে আজকে 25 বলে মাত্র 21 রান করেই ফিরে যান তিনি, দলকে বিপদের মুখে ঠেলে। তাহজিবুল এরপরও শেষের দিকের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। এক পাশে উইকেট পড়ছিল, আরেক পাশে তিনি 4 ছক্কার ফুলঝুরি ছড়িয়ে যাচ্ছিলেন। তার 50তেই ম্যাচটা শেষ দিকে জমে ওঠে। যুবা টাইগাররা আশা করছিল এক অসাধারণ জয়ের। তবে বিপত্তি ঘটে তাহজিবুল 50 স্পর্শ করার পরের বলেই। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 34 বলে 20 রান, হাতে ছিল মাত্র একটি উইকেট। 45তম ওভারের তৃতীয় বলে আফগান অধিনায়ক খারোতে বল করতে পপিং ক্রিজে আসা মাত্রই খেয়াল করেন নন স্ট্রাইকের দাগ ছেড়ে অনেকটাই বাইরে রয়েছেন মুশফিক হাসান। সাথে সাথেই উইকেট ভেঙে দিয়ে খারোতে দলের সাথে মেতে ওঠেন জয়োল্লাসে। আফগানদের এই জয়ে সিরিজের ফলাফল দাঁড়ালো 3-1। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি হবে 19 সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ।